আপনারা যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া চালান আপনারা হয়তো দেখছেন যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি তার সোশ্যাল মিডিয়ায় উনি তার ফেসবুকে একটা কার্টুন শেয়ার করছেন। কার্টুন শেয়ার করে আজকের যে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস সেই উপলক্ষে উনি গণমাধ্যমের প্রতি উদার দৃষ্টিভঙ্গির আহ্বান জানাইছেন এবং এক ধরনের তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বিএনপির যে গণমাধ্যমের ব্যাপারে বিএনপির যে দৃষ্টিভঙ্গি সেটা পরিষ্কার করতে চাইছেন। সেই কার্টুনের মধ্যে বেসিক্যালি তাকে এবং তার যে মা খালেদা জিয়া এই দুইজনেরকে এক ধরনের একটু উপহাস বা মক করা বা সমালোচনা করা হয়েছিল। তিনি সেই কার্টুনটা শেয়ার করছেন এবং শেয়ার করে তিনি আসলে এক ধরনের নজির উপস্থাপন করতে চাইছেন যে মানে বিএনপি আসলে এই ধরনের সমালোচনা, উপহাস, মক বা গণমাধ্যমের যে স্বাধীনতা এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করে। সেই দিক থেকে তারেক রহমান সাহেবের এই কার্টুন শেয়ারকে কেন্দ্র করে, কার্টুনটা ছিল মেহেদি হকের। আপনারা জানেন মেহেদি হক উনি সম্ভবত নিউ এজের কার্টুনিস্ট বা স্বাধীন কার্টুনিস্ট। ফেসবুকে আমি ওনার অনেক কার্টুন দেখি। তো মেহেদি হকের এই কার্টুনটা উনি শেয়ার করছেন। তো এরপরে স্বাভাবিকভাবেই তারেক রহমান এই কার্টুনটা শেয়ার করার পরে স্বাভাবিকভাবে এই ব্যাপারে তারেক রহমানের অনেক প্রশংসা ইত্যাদি নানা দিকে হয়েছে। আমি নিজেও অনেক মানে অভিভূত হয়েছে বলতে পারেন। কার্টুন ইত্যাদি জিনিসগুলোর ব্যাপারে হাসিনার যে ভয়াবহ দৃষ্টিভঙ্গি দেখছি, তারপরে যখন মানে আমরা মানে এই বাস্তবতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারেক রহমান এই জিনিসটাকে এমনভাবে ওয়েলকাম করতেছেন, দিস ইজ ভেরি গুড সাইন আর কি। এবং আমি ব্যক্তিগতভাবে শিশির ভট্টাচার্যের যে কার্টুন যে শেখ হাসিনা বন্ধ করছে সেটা ইভেন শিশির ভট্টাচার্যের মুখেই আমি শুনছি যে মানে যখন এই যে ডিজিটাল সিকিউরিটি একটা চালু করা হইলো ইয়ার্কির একটা অনুষ্ঠানে শিশির ভট্টাচার্যকে আমি বলতে শুনছি যে এরপরে আর কার্টুন করার কোনো মানে সাধ্য থাকে না। এই জিনিসটা আমি শিশির ভট্টাচার্যের মুখে শুনছি। যাই হোক, এই বাস্তবতায় তারেক রহমান সাহেবের এই কার্টুন শেয়ার খুবই মহানুভব একটা ব্যাপার আমরা বলতে পারি। অ্যাট দ্য সেম টাইম তিনি কিন্তু 5ই আগস্টের পরে শিশির ভট্টাচার্যেরও একটা কার্টুন শেয়ার করছিলেন বা শিশির ভট্টাচার্যকে মানে আবার কার্টুনে ফেরার জন্য আহ্বান জানাইছিলেন। যাই হোক, কার্টুনের ব্যাপারে তারেক রহমানের একটা উদার দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আমি এটা দিয়ে আজকের আলাপটা শুরু করতে চাই। সেটা হচ্ছে যে দেখেন, এই যে গণমাধ্যমের কার্টুনকে আপনি অ্যালাউ করলেন বা এটাকে আপনি অ্যাকসেপ্ট করলেন এবং এটাকে আপনি আপনার সমালোচনাকে আপনি আসলে ফেসবুকে দিয়ে আপনি জিনিসটার মধ্যে যেই মহানুভব একটা লিবারেল বিষয় হাজির করলেন, এটার ভিতরে একটা ছোট প্রশ্ন আছে। প্রশ্নটা হইল, এই যে মেহেদি হকের কার্টুনটা, এই কার্টুনটা যদি আমরা একটু দেখি তাহলে আসলে এই প্রশ্নটা আমাদের সামনে হাজির হয়। সেটা হচ্ছে যে দেখেন, মেহেদি হকের এই কার্টুনটার সাবজেক্ট কি? আপনারা যারা কার্টুনটা দেখছেন, এই কার্টুনটার সাবজেক্ট হচ্ছে যে এই যে খালেদা জিয়া অর্থাৎ তারেক রহমানের মা, উনি তারেক রহমানকে একটা মুকুট বা এই জাতীয় একটা কিছু পরায় দিচ্ছেন। এতে মেহেদি হক যেটা বোঝাইতে চাইছেন বা আমরা যেটা স্বাভাবিক দৃষ্টিতে বুঝতে পারছি যে মেহেদি হক এখানে মক করছেন বিএনপির যে পরিবারতন্ত্র, অর্থাৎ মায়ের পরে সন্তানই আসবে, মায়ের পরে অন্য কেউ আসবে না। হ্যাঁ, একটা দলীয় বাস্তবতায় এই যে একটা সমালোচনা, এইটাকে তিনি হাজির করতে চাইছেন। নাও এই যে সমালোচনাটা যদি আপনি দেখেন, এই সমালোচনাটা যদি স্বয়ং তারেক রহমানই শেয়ার করে দেন, তাইলে আসলে বিষয়টা কি দাঁড়ায়? বিষয়টা দাঁড়ায় হচ্ছে যে আপনি আসলে এই সমালোচনাটাকে অ্যাকসেপ্ট করতেছেন। বাট এই মুহূর্তে যদি আপনি পুরো বাস্তবতাটা, অ্যাকচুয়াল বাস্তবতাটা খেয়াল করেন, বাংলাদেশে এই মুহূর্তে বিএনপির ব্যাপারে সবচেয়ে বড় সমালোচনা কি? আপনারা জানেন যে কিছুদিন আগে বিএনপি ঐক্যমত্য সংস্কার কমিশনের সঙ্গে একটা আলাপের পরে ব্রিফিং করছিল, মানে সংস্কার বিষয়ে একটা আলাপের পরে ব্রিফিং করছিল যে অলমোস্ট সব ধরনের সংস্কারেই তার কোনো আপত্তি নাই, কিন্তু এই যে 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এবং একই লোক যে দলীয় প্রধান এবং সরকার প্রধান হইতে পারবে না, এই ধরনের যে প্রস্তাব সংস্কার কমিশনগুলা বা সংস্কার কমিশনের তরফ থেকে আসছিল, বিএনপি এটার বিরোধিতা করছে। অর্থাৎ এই টোটাল সংস্কারের বিষয়ে বিএনপির মূল দাবির জায়গা বা সমালোচনার জায়গা হইল যে এই দলের যে পরিবারতন্ত্র আছে, এই দলের মধ্যে যে পরিবারতান্ত্রিক বাস্তবতা আছে, সেইটা থেকে বিএনপি বাইর হবে না। অর্থাৎ তারেক রহমান সাহেবই এই দলের দলীয় প্রধান থাকবেন, এই দলের সরকার প্রধান থাকবেন এবং তিনি 2বারের বেশি যত প্রধানমন্ত্রী হইতে পারবেন একবার গ্যাপ নিয়ে, অর্থাৎ যতকাল বাইচা থাকবেন তিনি প্রধানমন্ত্রী হইতে পারবেন। এবার এই যে মেহেদি হকের কার্টুনটার যেই বক্তব্য, সেই বক্তব্যটাকে যদি আপনি ফালায় দেখেন তাহলে আপনি দেখবেন যে বিএনপির বিরুদ্ধে চিরকাল ধরে যেই পরিবারতন্ত্রের যেই অভিযোগ, সেই অভিযোগ এই কার্টুনের মধ্যে আছে। অ্যাট দ্য সেম টাইম তিনি নিজে এই কার্টুন শেয়ার করতেছেন, অ্যাট দ্য সেম টাইম তিনি আবার এই যে বাস্তবতা, এটাকে তিনি এটাকে তিনি নেগেট করতেছেন, অর্থাৎ এটাকে তিনি নিতেছেন না। এই যে অর্থাৎ গণমাধ্যমের
সমালোচনা তিনি খুব লিবারেল ওয়েতে দেখতেছেন, কিন্তু গণমাধ্যম যেই সমালোচনা করতেছে সেটার থেকে তিনি নিজেকে উতরাইতেছেন না বা শুধরাইতেছেন না, তাহলে আসলে কি লাভ হইলো? মানে এইটা হচ্ছে কি লিবারেলিজমের সবচেয়ে বড় গোজামিল। অর্থাৎ লিবারেল বা প্রগতিশীল ভঙ্গিটাই এরকম যে আপনাকে এমন এক মহানুভব ভঙ্গিতে আপনাকে একসেপ্ট করবে যে আপনার ভিতরে যে আপনার যে দাবি সেই দাবিটাই নাই হয়ে যাবে। এই ঘটনায় তাই হয়েছে। আমি শুধু কার্টুনের প্রসঙ্গে বলতেছি না, আমি বলতেছি যে এই যে টোটাল গণমাধ্যম সরকার বলেন, গণমাধ্যম কোনো দল বলেন, রাজনৈতিক দল বলেন, তাদের ব্যাপারে যেই লেজিট বা যেই আলাপ আলোচনাগুলো করে এগুলো তো গণমাধ্যমই করে, আর তো কেউ করে না। প্রশ্নটা তো গণমাধ্যমই তোলে, সাধারণ মানুষের হয়ে প্রশ্নটা কে তুলবে? গণমাধ্যম ছাড়া আর কেউ না। ফলে গণমাধ্যমের মতামত পাতা বলেন, কার্টুন বলেন, রিপোর্ট বলেন, এই সব কিছুর মধ্যে দিয়ে যে ক্রিটিকগুলো, সমালোচনাগুলো কোনো রাজনৈতিক দলের ব্যাপারে আসে বা সরকারের ব্যাপারে আসে, সরকারের কাজ হইল সেইগুলো আমলে নিয়ে সেগুলোর থেকে বের হয়ে আসা। সরকার এখন যদি সেইগুলোর থেকে তার বের হইলে হইল কি হইল না এটা কোনো প্রশ্ন না, কিন্তু আমি খুব তোমার সমালোচনা অ্যাকসেপ্ট করলাম, এই যে এটার মধ্যে কিন্তু একটা টোটালিটেরিয়ান একটা মানে দৃষ্টিভঙ্গি আছে। মানে আপনি পজিটিভও আছেন, নেগেটিভও আছেন, বেসিক্যালি আপনি পজিটিভ দিয়ে নেগেটিভ দিয়ে ঢেকে ফেলতেছেন। এটা মনে করি যে আমি তারেক রহমানের এই কার্টুনের বিষয়ে আমাদের মাথায় রাখা দরকার। অর্থাৎ গণমাধ্যমকে উনি জাস্ট আদর আপ্যায়ন করলে হবে না, অর্থাৎ গণমাধ্যম কি বলতেছে সেটাও ওনার শুনতে হবে। বেসিক্যালি এই কার্টুনের ভিতর দিয়ে আমরা সেই আলাপটা সম্ভবত পৌঁছাইতে পারি। আপনারা জানেন যে এই যে তারেক রহমান সাহেবের স্ত্রী জোবাইদা রহমান উনি দেশে আসছেন, আমি জাস্ট উদাহরণ হিসাবে বলতেছি, তারেক রহমান সাহেবের স্ত্রী দেশে আসছেন সেই জন্য 4 স্তরের নিরাপত্তা লাগবে। কেন? মানে 4 স্তরের নিরাপত্তা ওনার লাগতেই পারে, কিন্তু সেটা নিয়ে পত্রপত্রিকাগুলো এরকম ঝাঁপায় পড়বে কেন? গণমাধ্যমকে এভাবে ঝাঁপায় পড়তে হবে কেন? ডক্টর ইউনূসকে কেন অ্যালাউ করতে হবে যে হ্যাঁ আমি তারেক রহমানের স্ত্রীর জন্য 4 স্তর নিরাপত্তা দিচ্ছি? মানে এই যে এই যে দলের ভিতরে যে পরিবারতন্ত্র, পরিবারের মধ্যে যে স্বামী স্ত্রী মা, আর এই যে বিষয়টার মধ্যে দিয়ে যে পরিবারের যে রাজত্ব, এই যে বিএনপিকে যেটা একদম শুরু থেকে ভিতর থেকে একদম নাই করে দিছে, এই জিনিসটা কিন্তু এর মধ্যে দিয়ে হাজির হয়। এবং গণমাধ্যম এই ক্রিটিকগুলো তাকে করে, কিন্তু গণমাধ্যমের এই ক্রিটিকটা যদি সে না নেয়, জাস্ট গণমাধ্যমকে মানে খুব আদর আপ্যায়ন করে দেয়, তাইলে আসলে কোনো অর্থ থাকে না। ভারতের যে কংগ্রেসের যে রাহুল গান্ধী, উনি কি কংগ্রেসের প্রেসিডেন্ট না? মল্লিকার্জুন খাড়গে নামে যার সঙ্গে তার পরিবারের কোনো সম্পর্ক নাই, মল্লিকার্জুন খাড়গে কিন্তু ইন্ডিয়ান কংগ্রেস প্রেসিডেন্ট বানাইছে। তা আপনাদের অসুবিধা কি? মানে বিএনপির এই যে মানে দলীয় বাস্তবতা, সেখানে তো আপনার মানে অসুবিধা নাই, আপনি অন্য কাউকে বানান। ফখরুল সাহেব আছে না, আমি জানি না, আমি কোনো মানে পরামর্শ দিচ্ছি না, কিন্তু এটা আপনারা মানে আমলে নিতে হবে। গণমাধ্যম যেই বিষয়গুলো আপনার সমালোচনা করতেছে সেগুলো জাস্ট আপনি আদর করে ক্রিটিক করে সমালোচনা গ্রহণ করেন, এগুলো করলে হবে না। আপনার আসলে সমালোচনার কি বয়ান সেটাকে উত্তর দিতে হবে, সেটাকে জবাবদিহিতা করতে হবে। যাই হোক, আমি আসলে এই বক্তব্যে মানে এই আলাপে এটা আমি আসলে তারেক রহমান সাহেবের গণতন্ত্র, দলীয় গণতন্ত্র নিয়ে আমার এই ভিডিও না, আমি জাস্ট গণমাধ্যমের বিষয়ে তারেক রহমানের কি যেই মানে ওনার যে কাউন্টারটা সেটাকে ব্যাখ্যা করলাম। আমি এই ভিডিওতে যা আলাপ করব তা হলো যে আপনারা জানেন যে আজকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, এবং এই বিষয়ে আজকে নানা ধরনের অনুষ্ঠান হয়েছে শহরে। অ্যাট দ্য সেম টাইম গত কয়েকদিন ধরে ঢাকায় মোস্তফা সরোয়ার ফারুকীকে প্রশ্ন করার একটা কাহিনীর মধ্যে দিয়ে এই বিষয়ে নানা ধরনের আলোচনা হয়েছে। এছাড়াও এর আগে একটা সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বে একটা গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছিল, তার একটা রিপোর্ট 1 মাস আগে সরকারের কাছে হস্তগত হয়েছে, সেটা নিয়ে নানা দিকে আলোচনা হইতেছে। সব কিছু মিলাই একটা গণমাধ্যম বিষয়ে একটা বিপুল আলাপ আলোচনা চারিদিকে হচ্ছে। আমি এই ভিডিওতে বেসিক্যালি গণমাধ্যম ভবিষ্যৎ বা গণমাধ্যমের এই বাস্তবতাগুলো নিয়ে আলোচনা করব। আমি বেসিক্যালি আলোচনাটা এভাবে করব যে গণমাধ্যম সংস্কার কমিশন কামাল আহমেদের নেতৃত্বে যেই রিপোর্টটা দিছে সেই রিপোর্টটার মেরিট আসলে কি, সেই রিপোর্টের বক্তব্যগুলো কি, এবং এই রিপোর্টে কি কি নাই সেই বিষয়গুলো আমি একটু ফোকাস করার চেষ্টা করব। তার আগে মোস্তফা সরোয়ার ফারুকীকে কেন্দ্র করে এই যে মানে তাকে প্রশ্ন করাকে কেন্দ্র করে এই যে একটা আলোচনা তৈরি হলো গণমাধ্যমের স্বাধীনতা, নতুন করে মিডিয়ার স্বাধীনতার বিষয়টা, সেই বিষয়ে একটু আলাপ করে আমি মেইন আলাপে ঢুকতে চাই। কারণ আদারওয়াইজ গণমাধ্যমের স্বাধীনতা যে সামটাইমস আপনাকে গর্তের মধ্যেও ফালায় দিতে পারে, এই বিষয়টা নাইলে আমরা মিস করে যাব। তো এই বিষয়ে যেভাবে আমি শুরু করতে চাই সেটা হচ্ছে যে গণমাধ্যমের এনিমি আসলে কে। এই যে বর্তমান বাস্তবতা, গণমাধ্যমের এনিমিকে কে গণমাধ্যমকে খাইয়ে দিতে চায়,
প্রথম কথা আমরা সহজভাবে বলতে পারি যে গণমাধ্যমকে যারা চাইপা ধরতে চায়, দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার দুই হচ্ছে যে গণমাধ্যমকে চাইপা ধরতে চায় না কিন্তু এক্সপ্লয়েট করতে চায়, অর্থাৎ গণমাধ্যমকে ব্যবহার করে, অস্ত্র হিসাবে ব্যবহার করে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন অথবা নানা ধরনের কেওস বা নানা ধরনের ভুল ন্যারেটিভ, মিথ্যা ন্যারেটিভ উৎপাদন করতে চায়। এইটাও গণমাধ্যমের একটা বড় শত্রু বা এনিমি। আমরা যদি জাস্ট গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলাপ করি তাহলে কিন্তু আমরা গণমাধ্যম যে এক্সপ্লয়েট করতে পারি এই জিনিসটা আমরা মিস করে যাব। মোস্তফা সরোয়ার ফারুকের ঘটনাটা, এই বিষয়টা আমাদের সকল সাংবাদিক ভাইয়েরা মিস করে গেছেন। এবং আমি বিশেষভাবে বলতে চাই এখানে বিএনপির সাংবাদিক যেমন শাহেদ আলম সাহেব সম্ভবত এই বিষয়ে জোরালোভাবে কথাবার্তা বলছেন যে এই যে মোস্তফা সরোয়ার ফারুককে যখন প্রশ্ন করা হলো সেই প্রশ্নের কেন্দ্র কইরা 3 জন সাংবাদিককে তার চাকরি থেকে বরখাস্ত বা অব্যাহতি দেওয়া হয়েছিল। এইটাকে কেন্দ্র করে তারা খুব ব্যাপক প্রতিক্রিয়া দেখাইছেন যে সরকার আসলে কি বলে গণমাধ্যমের টুটি চাইবা ধরতেছে বা কি আমরা কি আবার হাসিনার আমলে চলে যেতেছি কিনা, এই ধরনের নানান কথাবার্তা। তো আমি যেটা বলতে চাই যে সাংবাদিকরা যে জায়গাটা মিস করছেন, এই বিএনপি পন্থী সাংবাদিক বলেন আর স্বাধীন সাংবাদিক বলেন, যেখানে আমি খালেদ মহিউদ্দিন এবং তাসনিম খলিল ওনাদের নামও ইনক্লুড করব, ওনারা রিসেন্টলি একটা টকশো দিয়ে বিষয়ে আলোচনা করছেন যে এই যে গণমাধ্যম যে এক্সপ্লয়েট করতে পারে এই বিষয়টাকে অনেকে মিস করে যেতেছে। দেখেন মোস্তফা সরোয়ার ফারুকের ঘটনায় কি হয়েছিল। মোস্তফা সরোয়ার ফারুকীকে যে সাংবাদিকরা প্রশ্ন করছে তারা প্রশ্ন করছে যে জুলাইয়ের হত্যাকাণ্ডে 1400 মানুষ যে হত্যা হয়েছে এই বিষয়ে আপনি কেমনে জানলেন। এই যে প্রশ্নটা জাতিসংঘ যেখানে নিজে এই বিষয়ে সত্যায়িত করছে সেই বিষয়ে যখন আপনি প্রশ্নটা করেন তো আপনার প্রশ্নের মধ্যে দিয়ে আপনি আসলে কি চান? আপনার প্রশ্নের ভিত্তিতে যেটা চান সেটা হচ্ছে যে জুলাইয়ের যে নৃশংসতা সেটাকে আপনি দুর্বল করে দিতে চান। আমি একটা ছোট উদাহরণ দিই। ধরেন এই যে ভারতের বিজেপি মিডিয়া, এই যে গদি মিডিয়া যেগুলো বলি, অর্ণব গোস্বামী, ময়ূক রঞ্জন, এরা কি করে? এরা কিন্তু প্রশ্নকর্তা, এরা কিন্তু রিপোর্ট লেখে না, এরা কিন্তু ফ্যাক্ট লেখে না, এরা নিউজ লেখে না, এরা প্রশ্ন করে। অর্থাৎ প্রশ্নের মধ্যে দিয়ে তারা কিন্তু একটা টোটাল সাংবাদিকতা যে ব্যবস্থাপনা এটাকে মেকানিজম করে একটা এক্সপ্লয়েট করে এটার মধ্যে দিয়ে একটা নিজের মানে বিষয় হাসিল উদ্ধার করতে চায়। ধরেন অর্ণব গোস্বামী, এই যে ভারতীয় বিজেপির যে সাংবাদিক, প্রশ্নকর্তা, উপস্থাপক, তিনি ধরেন বাংলাদেশের কাউকে, ধরেন শফিকুল আলম সাহেবকে নিয়ে গেলেন এই যে এনডিটিভিতে কথার কথা, বা ধরেন খালেদ মহিউদ্দিনকে নিয়ে গিয়ে উনি জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন যে এই যে বাংলাদেশে যে এইভাবে হিন্দু মাইনরিটি নির্যাতন হচ্ছে এই ব্যাপারে আপনারা উদ্যোগ নিচ্ছেন না কেন? ধরেন প্রশ্নটা এরকম। অথবা প্রশ্ন করে যে এই যে বাংলাদেশে এইভাবে হিন্দু মাইনরিটি নির্যাতন হচ্ছে এটাকে আপনি স্বীকার করেন না? তো যখন এই ক্ষেত্রে ধরেন শফিকুল আলম বা খালেদ মহিউদ্দিন উত্তর দিল যে আমি স্বীকার করি না, অথবা বললো যে মানে আমরা উদ্যোগ নিচ্ছি না, এই যে দেখেন এই যে প্রশ্নটা অর্ণব গোস্বামী করলো এর মধ্যে দিয়ে কিন্তু ইনফরমেশনটা এস্টাবলিশ হয়ে গেল যে বাংলাদেশে হিন্দু মাইনরিটি নির্যাতন হচ্ছে। সুতরাং যারা বলার চেষ্টা করে যে প্রশ্নের মাধ্যমে যে কোনো প্রকার এক্সপ্লয়টেশন হয় না, প্রশ্নের মধ্যে দিয়ে ডিসইনফরমেশন ঢুকানো যায় না, প্রশ্নের মধ্যে দিয়ে ইনফরমেশন গায়েব করা যায় না, প্রশ্নের মধ্যে দিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠিত করা যায় না, তারা আসলে ভুল বলেন। এবং এক্ষেত্রে তাসনিম খলিল, খালেদ মহিউদ্দিন ওনারাও ভুল করতেছেন। ওনারাও মনে করতেছেন যে হ্যাঁ প্রশ্ন করা যাবে, যে কোনো প্রশ্ন করা যাবে। না ভাই, যে কোনো প্রশ্ন করা যাবে না, আপনার প্রশ্ন করতে হবে এবং প্রশ্নকর্তা যে তার যেই মানে উদ্দেশ্য সেটাও আপনার হিসাবে রাখতে হবে। আপনি প্রশ্ন করে তো জাস্ট মিথ্যাকে ইস্টাবলিশ করতে পারেন না, প্রশ্ন করে তো আপনি জাস্ট একটা ব্যাপক হত্যাকাণ্ডের ঘটনাকে আপনি দুর্বল করতে পারেন না, তাই না? আজকে দেখলাম যে মাহফুজ আলম সাহেব এই কথাটা বলছে, মানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সাহেব, উনি দেখলাম বলছে যে এই যে প্রশ্নকর্তা সাংবাদিক সবাইকে যেমন প্রশ্ন করা যায়, আপনি একজন সচিবকে প্রশ্ন করতে পারবেন, মন্ত্রীকে প্রশ্ন করতে পারবেন, একজন রাজনৈতিক নেতাকে প্রশ্ন করতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম আপনি সাংবাদিককেও প্রশ্ন করতে পারবেন। আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ। নাও আমি গণমাধ্যম সংস্কার কমিশনের যে কামাল আহমেদের নেতৃত্বে যে রিপোর্ট, সেই রিপোর্টটা নিয়ে একটু আলোচনা করতে চাই। এই রিপোর্টের মধ্যে কি আছে বেসিক্যালি আমি সেটা নিয়ে 2-3টা মানে সেটা নিয়ে বলতে চাই। এই রিপোর্টে নানা ধরনের প্রস্তাব আছে, মানে অনেকগুলো প্রস্তাব আছে। যদি আমরা ভাগ করে দিলে 10-12টা মানে কংক্রিট প্রস্তাব বের করতে পারবো। আমি আসলে খেয়াল করে দেখলাম যে এই সবগুলা বলার কোনো কারণ নাই। আমি ওখান থেকে মানে সিলেক্ট আউট করে মানে 5টা মোটা দাগে যেই কংক্রিট এই গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্টে পাইছি, আমি 5টা বেসিক্যালি মূল আর্গুমেন্ট সেখান থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। নাম্বার 1, সেখানে গণমাধ্যম কমিশন বলছে যে সাংবাদিকদের জন্য একটা সুরক্ষা আইন দরকার। অর্থাৎ সাংবাদিকদের এগেনস্টে যে এই যে নানা ধরনের মামলা ইত্যাদি বা মায়ের মুখ দিয়া সাংবাদিকদেরকে যে আটকায় দেওয়ার চেষ্টা, হ্যাঁ, বা সাংবাদিকদেরকে নানা ধরনের থ্রেড, হুমকি ইত্যাদির মধ্য দিয়া যে সাংবাদিকদেরকে যে নানাভাবে ব্লক করে দেওয়ার চেষ্টা, এটার এগেনস্টে একটা সুরক্ষা আইন তৈরি করা দরকার। এইটা কামাল আহমেদ সাহেবের নেতৃত্বে গণমাধ্যম সংস্কার
কমিশন বলছে বা আর্গুমেন্ট মানে প্রস্তাব করছে। 2 নাম্বার, তারা বলছে যে এই যে মিডিয়াগুলা যে চলে, এই মিডিয়াগুলোর পিছনে একটা মালিক পক্ষ থাকে। এই যে মালিক পক্ষ, সাধারণত এই মালিক পক্ষই এই মিডিয়াগুলোকে তার নিজস্ব আধিপত্য মানে টিকায় রাখার জন্য মানে এইগুলাকে পরিচালনা করে, বা নিজের যেই গোল আছে সেটা বাস্তবায়নের জন্য এই মিডিয়াগুলোকে ইউটিলাইজ করে বা ব্যবহার করে। এই ক্ষেত্রে এই জিনিসটাকে রোধ করার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন 2-3টা প্রস্তাব করছে। এর মধ্যে একটা হচ্ছে যে এই যে মিডিয়া হাউসগুলোকে এইভাবে মালিকানাধীন না রাখা, এক মালিকের মানে সংস্থা বা কোম্পানি হিসাবে না রাখা, এটাকে পাবলিক লিস্টেড কোম্পানি হিসাবে মানে তৈরি করে দিতে, অর্থাৎ যেখানে পাবলিকরা শেয়ার কেনার মাধ্যমে গণমাধ্যমের মালিক হইতে পারবেন। অর্থাৎ বেসিক্যালি শেয়ার বাজারে যেন কোন বড় এবং মিডিয়াম গণমাধ্যমগুলোর পাওয়া যায়, তাতে করে এটা একটা পাবলিক লিস্টেড কোম্পানি হয়ে যাবে। ফলে এক মালিকের যে আধিপত্য কোনো মিডিয়ার উপর থাকে সেটা থেকে বের হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিসও তারা বলছে যে একটা মালিকের অধীনে একটা কোম্পানির অধীনে একটা মিডিয়া থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না। যেমন ধরেন বসুন্ধরার মানে আন্ডারে সম্ভবত 5-6টা মিডিয়া আছে, এগুলা চলবে না। ফলে একজনের আন্ডারে একটাই থাকতে পারবে। হ্যাঁ, নাইলে জিনিসটা দেখা যায় যে ফুল বাস্তবতাটাকে মনোপলি করে ফেলা সম্ভব হয়। বসুন্ধরা অলরেডি যা করতেছে, আপনি যদি বসুন্ধরার যেই মানে মিডিয়াগুলো দেখেন, পত্রিকাগুলো দেখেন, তাহলে দেখবেন যে আপনি কমপ্লিটলি সেখানে আপনার 10 দিন, আপনি জাস্ট 10 দিন বসুন্ধরার মিডিয়াগুলো ফলো করেন, তাহলে আপনি তাদের 5টা মূলনীতি আপনি খুব সুন্দরভাবে এখান থেকে বাইর করে ফেলতে পারবেন। ভারতের ব্যাপারে তাদের স্ট্যান্স কি, বা আওয়ামী লীগের ব্যাপারে তাদের স্ট্যান্স কি, বা এই যে নতুন সরকারের ব্যাপারে তাদের স্ট্যান্স কি, বিএনপি আসলে তারা কি করবে, জামাতকে কীভাবে বিএনপির সঙ্গে লাগাবে, এই যে বিষয়গুলো, এগুলো খুব ইজিলি তারা 5-6টা আলাদা আলাদা মিডিয়া দিয়ে কন্ট্রোল করতে পারতেছে। ফলে গণমাধ্যম কমিশন এইটার থেকে বেরোর জন্য এক মালিকের অধীনে একটা এই ধরনের একটা কথা বলছে, এবং একই সঙ্গে বলছে যে মালিক যে হবে সে আসলে ব্যক্তি হবে না, অর্গানাইজেশন হবে। যাই হোক, 3 নাম্বার তাদের যে প্রস্তাব সেটা হচ্ছে যে এই যে গণমাধ্যমের যে কর্মীরা, তাদের যে বেতন বা সাংবাদিকদের বেতন, সেটাকে 9ম গ্রেডে উত্তীর্ণ করা এবং এটা নিশ্চিত করা। এক্ষেত্রে বলে রাখা ভালো যে যত মানে তাদের যেটা বক্তব্য কামাল আহমেদ সাহেবদের, সেটা হচ্ছে যে যদি এইটা নিশ্চিত করা না যায়, অর্থাৎ সাংবাদিকদেরকে যদি 9ম গ্রেডের মধ্যে উত্তীর্ণ করা না যায়, তাইলে ওই যে সাংবাদিকরা ওই যে কি বলে ঘুষ খাওয়া ইত্যাদি, ধরেন গেল কৃষি খাতের এক বিট করে এক সাংবাদিক, কদিন পরে দেখা যায় যে সে বিরাট 40 লাখ টাকার গাড়ি নিয়ে ঘুরতেছে। কারণ হইলো তার হচ্ছে যে ওই যে বেতনটা কম, তো ওই সুযোগে সে হচ্ছে শুরু করে, দুর্নীতি শুরু করে। ফলে এইগুলো বন্ধ করার জন্য সাংবাদিকদেরকে একটা সম্মানজনক বেতন এইখানে করা দরকার, মানে ইমপ্লিমেন্ট করা দরকার, আদারওয়াইজ এটা রোধ করা যাবে না। এট দ্য সেম টাইম আজকে দেখলাম যে সমকালের যে মালিক পক্ষের যে একে আজাদ, উনি একটা কথা বলছেন যে এই যে বর্তমানে যে রাষ্ট্রায়ত্ত যে মানে সাংবাদিকতা দেখাশোনা করার যে সংস্থা প্রেস কাউন্সিল কিন্তু এই বিষয়টা দেখাশোনা করতে পারে না। ফলে তিনি প্রেস কাউন্সিলকে অলরেডি একটা অকার্যকর প্রতিষ্ঠান হিসাবে বলছেন। যাই হোক, এটা 3 নাম্বার তাদের, যে 9ম গ্রেডে উত্তীর্ণ করতে হবে। 4 নাম্বার হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত যে মিডিয়াগুলো আছে, বিডিবি, ডিডিবি ইত্যাদি বা বাসস, এই মিডিয়াগুলোকে একটা স্বাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আন্ডারে আনতে হবে, অর্থাৎ এটা রাষ্ট্রের ভোকাল হিসাবে কাজ করবে না। সেদিন খালেদ মহিউদ্দিন সাহেব দেখলাম যে বাসসের যে প্রধান মানে সম্পাদক আছে মাহবুব মোর্শেদ, উনাকে জিজ্ঞাসা করতেছে যে আপনার পত্রিকায় ঢুকাতেও দেখি যে মানে এখনও যে 4টা সংবাদের মধ্যে 3টাই প্রফেসর ইউনূসের সংবাদ। ফলে আপনারা কি আসলে এখনও কি ওই যে রাষ্ট্রের যে মুখপাত্র, মানে সরকারের যে মুখপাত্র সেই হিসাবে কাজ করতেছেন, নাকি আপনাদের আলাদা কোনো দায়িত্ব আছে? তো মাহবুব মোর্শেদ সেটা অস্বীকার করছেন, যদিও তিনি বলছেন যে সরকারের লেজুর ভিত্তি করে না তার সংস্থা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের মনে রাখা ভালো যে বিটিভির যেই মানে কি বলে লেবুর বাম্পার ফলন, অথবা এই যে বাসসের যেই মানে বাসসের যেই বড় ভূমিকা, সেই ভূমিকা তুলনায় বাসস যা করে, বাসসকে আমরা অলমোস্ট গোনাই ধরি না। অথচ আপনার ইন্ডিয়া বা পাকিস্তানের ক্ষেত্রে দেখেন তাদের যেই রাষ্ট্রায়ত্ত যেই সংস্থা, সেই সংবাদ সংস্থা, তাদের রোলটা কত বড়। ফলে এখানে যদি রোলটা বাস্তবসম্মতভাবে করতে হয়, যে সরকারের ইনভলভমেন্ট ছাড়া, সরকারের করায়ত্ত ছাড়া, তাহলে স্বাধীন একটা প্রতিষ্ঠানের আন্ডারে সেটা করাই ভালো। লাস্টলি আমি যেটা উল্লেখ করবো সেটা হচ্ছে যে এই গণমাধ্যম সংস্কার কমিশন আরেকটা মানে প্রস্তাব করছে, যেটা হচ্ছে যে স্বাধীন মিডিয়া কমিশন নামে একটা
কমিশন গঠন করার কথা বলছে। এইটা হচ্ছে বেসিক্যালি সাংবাদিকতা, মিডিয়া ইত্যাদি এই জাতীয় মানে যেই বিষয় আসলে মানে এদের যে নিরাপত্তা থ্রেট বলেন বা যেই প্রয়োজনীয়তা বলেন, এই জিনিসগুলোকে যে দেখাশোনা করবে, বর্তমানে যেটা প্রেস কাউন্সিলের করার কথা, এক্ষেত্রে তারা বলছে যে প্রেস কাউন্সিলকে বিলুপ্ত করে দিয়া এই স্বাধীন মিডিয়া কমিশন গঠন করতে হবে এবং এরাই বেসিক্যালি সাংবাদিকদের বিষয় আসে অর্থাৎ সংবাদপত্রের গণমাধ্যমের বিষয় আসেগুলো দেখাশোনা করবে। এক্ষেত্রে তারা কিছু বিশেষ বিশেষ আইনের কথাও বলছে, যেমন এই স্বাধীন মিডিয়া কমিশন যদি সেই পদ্ধতিতে গঠন হয় যে সরকার আইসা, যে ধরেন সামনে বিএনপি আইসা সেইটাকে আবার দখল করে ফেলতে পারলো, তাহলে তো কোনো লাভ হবে না। ফলে এক্ষেত্রে তারা সরকারের মানে টাকা দিয়েই যে জিনিসটা চলবে বা রাষ্ট্রের টাকা দিয়েই, রাষ্ট্রের অনুমোদিত টাকা দিয়েই যে জিনিসটা চলবে এরকম না করে এটাকেও এক ধরনের স্বায়ত্তশাসিত করার কথা বলছে। সেক্ষেত্রে মিডিয়াগুলো এখানে টাকা দিবে, চাঁদা দিবে বা সামথিং, আমি নিশ্চিত না কিভাবে মিডিয়াগুলো টাকা দিবে, অথবা ফিলান্থ্রপি বা দান খয়রাত করবে এই স্বাধীন মিডিয়া কমিশনকে, অথবা এবং সরকারের একটা অনুদান যাবে। তো এই মিলাইয়া এই মিডিয়া কমিশনের মানে আর্থিক জায়গাটা মিটানো হবে এবং এরা বেসিক্যালি এই যে সংবাদপত্রের বিষয় সেগুলো দেখাশোনা করবে। তো আমি বেসিক্যালি মানে গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট পড়ে এই 5টা দিক হচ্ছে আমি মানে মনে করি যে এই বিষয়গুলো একটু মানে ফোকাস আনার মতো। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা যে এই যে গণমাধ্যম সংস্কার কমিশন এতদিন আগে প্রধান উপদেষ্টার হাতে তাদের রিপোর্টটা দিল, আজ পর্যন্ত এটা নিয়ে কেউ কথা বললো না কেন? মানে আমি অন্তত কাউকে কথা বলতে দেখি না। মানে এর একটা বাস্তব সমস্যা আছে। বাস্তব সমস্যাটা কি, এই যে তারা যে এই যে পিডিএফ জিনিসটা বানায় না, এই জিনিসটা আসলে পড়া যায় না। মানে আপনি আসলে এটা পড়বেন কেমনে? আপনার এই জিনিসটা পড়তে হইলে তবু পড়া দরকার, কিন্তু এই যে জিনিসটা বানায় এমন একটা ভাষা, যেই ভাষা সরকারি ভাষা, এটা আসলে মানে আসলে এটা মানে রিলেটেবল না, বাস্তব এটা। ফলে আপনাদের এই যে আমি মনে করি যে এই যে কমিশন যেই রিপোর্টটা দিছে এটা একটা সহজ বা সংক্ষিপ্ত ইজি ভার্সন, যেটা চলতি ভাষায় লেখা, যেটা বোঝা যায় পড়লে, এরকম একটা ভাষা জিনিসটা আপনাদের বাজারে দেওয়া দরকার। ফলে এটা নিয়ে আসলে আলোচনা নাই একেবারেই, যার ফলে আমরা আসলে মিডিয়ার ভবিষ্যৎ কী হবে এবং এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কমিশন এত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা সামনে আনলো, সেটা নিয়ে কোনো আলোচনা নাই। যাই হোক, এবার আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে অনেক কিছু আবার এই অনেক কিছু বলতে কি অনেক কিছুই আসলে এই মানে গণমাধ্যম সংস্কার কমিশনের যে রিপোর্ট সেটার মধ্যে নাই। আমি সেটারও একটা মানে পয়েন্ট করছি, মানে একটা তালিকা করছি, আমি সেই তালিকাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তালিকাটা শেয়ার করে দেন আমি হচ্ছে মানে মানে ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে যে প্রথম হইলো এই যে ডিজিটাল নিরাপত্তা আইন বলে যে জিনিসটা হাসিনা করছিল, যেটার কারণে যে কার্টুন বলেন, লেখালেখি বলেন, যে কোনো সময় এবং বড় বড় বাঘা বাঘা সম্পাদকেরা যেই আইনের আন্ডারে যায় আদালতে যায় ঘুরপাক খাইতে বাধ্য হয়েছে, এই আইন কিন্তু এই রিপোর্ট সংশোধন করতে বলছে, কিন্তু বাতিল করতে বলে নাই। মানে বাতিল করতে, মানে এটা বাতিল করতে হবে তো, মানে আপনি যখন এটা জিনিসটাকে মানে কমিশন যখন আপনি প্রস্তাব করতেছেন, আপনি এটা বাতিল করার পক্ষে যাচ্ছেন না, মানে জিনিসটাকে সরাসরিভাবে বাতিল করতে বলতেছেন না কেন? এই যে বাংলাদেশ 165 থেকে 149 আসলো, যার রেটিংয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, রিপোর্টার উইদাউট বর্ডার কিন্তু এই যে ডিএসএসএ বা এই যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার ব্যাপারে অনেক আগেই বলছে। তো আপনাদের এই বিষয়ে অবশ্যই বলা উচিত ছিল। দ্বিতীয়ত, এই যে সরকারি বিজ্ঞাপনের যে প্রসঙ্গটা আছে, সরকারি বিজ্ঞাপন দিয়া কিন্তু আপনি চাইলে, ধরেন আপনি ক্ষমতায় আছেন, বিএনপি আগামী দিনে ক্ষমতায় যাবে, সরকারি বিজ্ঞাপন দিয়ে সে চাইলে হাসিনা যেইভাবে প্রথম আলোকে পর্যদস্ত করছে সে একই পদ্ধতিতে তারাও তাদের বিরোধী মিডিয়াগুলোকে করতে পারবে। অর্থাৎ সরকারি বিজ্ঞাপন কিভাবে কোথায় যাবে এই বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা হওয়া দরকার এবং এইটা আলাপ আলোচনা সামনে নিয়ে আসার দায়িত্ব কামাল আহমেদ সাহেবেরই। এখন কামাল আহমেদ সাহেব যদি এই বিষয়টা মানে সরকারি বিজ্ঞাপন কিভাবে ডিস্ট্রিবিউট হবে এটা যদি উনি দেখাই দিতে না পারেন, তাইলে আসলে এটা আমি বলবো ওনার ব্যর্থতা। এবং এক্ষেত্রে আমি বলে রাখি যে আমি মনে করি যে সরকারি বিজ্ঞাপনের অন্তত 30 থেকে 40% আসলে বড় মিডিয়াগুলো না, যে মিডিয়াগুলো ছোট মিডিয়া, এই যে আমরা যারা ইউটিউবার, আমরা যারা মানে ছোট ছোট মানে জায়গা থেকে অল্টারনেটিভ কথা বলার চেষ্টা করি, বা আমরা যারা মানে মিডিয়ার বড় মিডিয়াকে জবাবদিহিতার ভিতরে রাখি, যেই কথাগুলো বড় মিডিয়া বলতে পারে না নানান কারণে। আপনি বড় মিডিয়া চাইলেই আপনি হাউজিং নিয়ে একটা বিরাট বড় রিপোর্ট করে দিতে পারে না, কারণ হচ্ছে তারা যাদের টাকায় চলে সেই টাকাগুলো আসলে বড় লোকদের টাকা। ফলে এই যে ছোট মিডিয়াগুলো আছে তাদেরকে সরকারি বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং বিএনপি আইসা বা কোনো মানে কি বলে লুটেরা ধনতান্ত্রিক দল আইসা এইটা কিন্তু করবে না। তারা
ফলে আপনারা যদি সংস্কারের মানে বিষয়ে আনেন সেক্ষেত্রে আমি মনে করি যে ছোট মিডিয়াগুলো যেন সরকারি বিজ্ঞাপন পায় এই ধরনের একটা মানে কনফার্মেশন আপনাদের নিশ্চিত করে দেওয়া যাওয়া উচিত। 3 নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এটা নুরুল কবির সাহেব ওই দিন তৃতীয় মাত্রার অনুষ্ঠানে খুব ক্লিয়ারলি এবং সুন্দরভাবে বলছেন যে ইউনিয়ন থাকা দরকার। আপনি এক সাংবাদিক ইউনিয়নগুলো সক্রিয় হওয়া দরকার এটার প্রতিষ্ঠানের ভিতরে এবং সামগ্রিকভাবে। প্রতিষ্ঠানের ভিতরে নুরুল কবির সাহেব বলছেন যে তার নিউ এজে ইউনিয়ন আছে, ফলে ইউনিয়ন থাকার কারণে কি হয়েছে যে নিউ এজ তাদেরকে যেভাবে ট্রিট করতেছে, বেতন বলেন অন্যান্য যেই সূচকগুলো আছে, সাংবাদিকদেরকে যেভাবে ট্রিট করতেছে, সেই জায়গায় ইউনিয়নের একটা বক্তব্য থাকে, তখন তারা মালিক পক্ষের সঙ্গে নানা ধরনের বাদানুবাদের সুযোগ পায়। কিন্তু যদি ইউনিয়ন না থাকে তাহলে আপনার আসলে কি হয়, তাইলে তো আপনার আসলে কথা বলার কোনো প্ল্যাটফর্ম থাকে না। তখন কি হয়, নুরুল কবির সাহেব খুব সুন্দর করে বলছেন যে তখন যেটা হয় যে একটা লোক দেখা যায় যে মালিকের লোক, আরেকজন সম্পাদকের লোক, আরেকজন সহ সম্পাদকের লোক, ফলে ফুল অফিসটা এক ধরনের মানে ওর পক্ষে এইভাবে জিনিসটা চলতে থাকে, কোটারি শুরু হয়। ফলে ইউনিয়নটা খুব জরুরি এবং আমি মনে করি যে ইউনিয়নগুলো কিভাবে মানে সংঘবদ্ধ হবে সেই জিনিসটা আসলে এই সংস্কার কমিশনের রিপোর্টে আরও ভালোভাবে আসা উচিত ছিল। 4 নম্বর, অনলাইনের জন্য আলাদা নীতিমালা করার দরকার বলে আমি মনে করি। সেটার কারণ হচ্ছে যে এ বিষয়ে আমি সম্ভবত কিছু রিপোর্টও দেখলাম যে আপনি এই যে বাংলাদেশে আমরা ঘুম থেকে ওইটা একদিন দেখি যে মানে খুব অড সব নিউজ, ইভেন বড় বড় মিডিয়া যাদেরকে আপনার বিশ্বাস করার কথা, যেগুলো লার্জ স্কেলের মেইন স্ট্রিম মিডিয়া, তারা এমন সব নিউজ বাজারে অনলাইনের এই যে ফেসবুক সোশ্যাল মিডিয়া দিয়ে টানার চেষ্টা করে, ক্লিকবেট নিউজ বলে আমরা যেগুলো চিনি, সেগুলো সামটাইমস গুজব থাকে, সামটাইমস এমন অদ্ভুত থাকে, যেমন বলে যে আমরা দিনাজপুরে এক সাপ 5 জনকে খাইয়ে ফেলছে ধরেন বললো, অথবা এক নায়িকা বলছে আমার সঙ্গে তো এ শুইতে চাইছে। হোয়াট ডাজ ইট মিন? আপনি একটা মিডিয়া চালান, আপনার কি আপনি এই ক্লিকবেট দিয়ে যদি আপনার আনতে হয়, আপনার যদি এই পত্রিকা চালানোর জন্য আপনার যদি ক্লিকবেট লাগে, আপনার যদি যে কি বলে বাজারে মানুষের মস্তিষ্ককে ব্যাড খারাপ যত ধরনের চিন্তা ভাবনা দিয়ে আপনার যদি তাদেরকে টানতে হয়, তাইলে তো আসলে আপনি আসলে কি গণমাধ্যম? আপনি গণমাধ্যমের তো বিরোধী, আসলে আপনি মানুষের বিরোধী। ফলে আমি মনে করি যে অনলাইনের মধ্যে দিয়ে এই এক্সপ্লয়টেশনটা ভয়াবহভাবে হয় এবং সেক্ষেত্রে আমি মনে করি এখানে পৃথক নীতিমালা করার দরকার আছে। ক্লিকবেট নিউজ ঠেকানোটা আমাদের এই মুহূর্তে সবচেয়ে জরুরি একটা বিষয়। লাস্ট 5 নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে গণমাধ্যম সংস্কার কমিশন তাদের যে প্রস্তাবটা দিছে যে মিডিয়া মালিকানা থেকে মিডিয়াকে স্বাধীন করে নিয়ে আসা, এক্ষেত্রে পাবলিক লিস্টেড কোম্পানি করা বা শেয়ার বাজারের অধীনে করা, সেক্ষেত্রেও কিন্তু প্রশ্ন থাকে। প্রশ্নটা এরকম যে আপনি তো যে কেউ চাইলে তো শেয়ার কিনতে পারে না, ফলে আপনার কাছে আছে 5,000 টাকা বা আপনার কাছে আছে 2,000 টাকা, কিন্তু আপনি কিভাবে একটা মিডিয়ার মধ্যে আপনি বিনিয়োগ করবেন? আপনার শেয়ার বাজারের মধ্যে যদি বিনিয়োগ করলে তো এটা তো একটা চক্কর আছে। ফলে আমি মনে করি যে এখানে যদি পাবলিক লিস্টেড কোম্পানি হিসাবে জিনিসটাকে হইতে হয়, সে সরাসরি পাবলিক যেন বিনিয়োগ করতে পারে সেই ব্যবস্থাটা করা বরং বেশি জরুরি। এক্ষেত্রেও আমি বলবো যে এটার মধ্যে একটা লেফটিস্ট একটা মুভ আছে, জিনিসটার মধ্যে লেফটিস্ট একটা ভঙ্গি আছে, বাট আমি মনে করি যে গণমাধ্যমের স্বাধীনতার জন্য এটা জরুরি এবং এটার মধ্যে একটা গণচাঁদার মতো একটা ব্যাপার তৈরি হয়। এবং 6 নম্বরে আমি যেটা বলবো, এটাও আমি নুরুল কবির সাহেবের মুখ থেকেই নিচ্ছি, সেটা বলছে উনি খুব সুন্দরভাবে বলছে যে এই যে আমরা বেতন নবম গ্রেড বেতনের কথা বলতেছি, এই নবম গ্রেড বেতন আমরা সরকারি আমলা বা এই যে তাদের যে সমমান বা এগুলো মেনটেন করার কথা বলতেছি, সেই অবশ্যই আমরা সাংবাদিকেরা এক্ষেত্রে তাদের থেকে বেটার বা বেশি গুরুত্বপূর্ণ বা বেশি জ্ঞানের কাজ করতেছে, কারণ তারা যা ভুল করবে সেটা দেখা দেওয়ার কাজ আমরা নিতেছি, অর্থাৎ তারা যা জানে সেটার থেকে বেশি আমাদের জানতে হচ্ছে, ফলে আমরা তাদের থেকে বেশি সম্মান পাই, ফলে তারা যে বেতন পায় তার থেকে 1 টাকা বেশি হলেও আমাদের পাওয়া দরকার। কিন্তু এখানে মনে রাখা দরকার যে তারা তো নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা প্রশিক্ষণ ইত্যাদির ভিতর দিয়ে গেছে, ফলে আমাদের যেই সংবাদ মাধ্যমে যেই সাংবাদিকেরা রিক্রুট হচ্ছে তাদের আসলে কি হচ্ছে, তারা আসলে বিষয়টার মধ্যে দিয়ে তারা কোন কোন প্রশিক্ষণের স্টেজ পার হচ্ছেন। আজকে যেই লোকটা রিপোর্টার করতে গেল, আপনি কালকে তার দিয়ে রিপোর্টার করে বাজারে ছেড়ে দিতেছেন, এটা তো হইতে পারে না। আপনি যাকে রিপোর্টার বানাইছেন তাকে আপনি বেতন দিচ্ছেন, কিন্তু প্রথম দিনই সে আপনার রিপোর্ট শুরু করবে না। এই যে রিপোর্ট, এটাও তো একটা প্রশিক্ষণের বিষয়, এটাও তো আপনি এই যে ধরেন এই যে প্রশ্ন করতে যায়, আমি এই যে খেলার সাংবাদিকদের কথা বলি, রিয়াসাত আজিম বলে একটা লোক আছে, উনি দেখবেন প্রশ্ন করে এমন ভঙ্গিতে যেন উনি খাইয়া ফেলবে,
মানে আপনি তো প্রশ্ন করতে গেছেন ভাই, আপনার তো এরকম কোনো রাইট আপনাকে কেউ দেয় নাই যে আপনি খাইয়া ফেলবেন ওই আপনি যারা প্রশ্ন করতেছেন। মানে আপনার কি এমন হ্যাডম হয়ে গেছে? আপনি একজন সাংবাদিক, আপনি যদি সাংবাদিকতাকে এখন মনে করেন আপনার অস্ত্র, আপনি যদি মনে করেন সাংবাদিকতা দিয়ে আপনি আসিফ মাহমুদের গলা টিপ্পা ধরবেন, আপনি সাংবাদিক দিয়ে আপনি জাস্ট ওই যে বিসিবির ওই যে ফারুক সম্ভবত ওনার নাম, ওনারা খাইয়া ফেলবেন, তো প্রবলেমেটিক। সো এই যে সাংবাদিকদের প্রশ্ন করার যেই ধরন, এটার মধ্যে অনেক অ্যাগ্রেসিভ বিষয় আসলে থাকে। এগুলো হচ্ছে প্রশিক্ষণের সমস্যা। ফলে কিভাবে একটা প্রশিক্ষণ, যেই লোকটা বা যেই স্টুডেন্ট পরবর্তীতে জার্নালিজম থেকে পড়া জার্নালিস্ট হবে বা পত্রিকায় জয়েন করবে, তার তো একটা প্রশিক্ষণের ধারাবাহিকতা লাগবে, সেটা কিভাবে হবে? ফলে এটার একটা কমপ্লিট নীতিমালা মানে গণমাধ্যম সংস্কার কমিশনের তরফ থেকে আসা দরকার। এবং লাস্টলি 7 নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে এই গণমাধ্যম সংস্কার কমিশনের জেন্ডার ইকুইটি বা নারীর যেই মানে অংশগ্রহণ গণমাধ্যমে, সেই বিষয়টাকে জোরারোপ করা হয় নাই। এবং এক্ষেত্রে আমি বলবো যে নারী কমিশনের যে রিপোর্টটা, তারা কিন্তু বরং এই বিষয়টা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে যে গণমাধ্যমে অন্তত 50% এই যে নারী পুরুষের সম অধিকার ভিত্তিক অংশগ্রহণ লাগবে। ফলে এক্ষেত্রে আমি মনে করি যে কামাল আহমেদের এই যে গণমাধ্যম সংস্কার কমিশন, এই ক্ষেত্রে তাদের আসলে এটা মানে আরও জোরারোপ করা উচিত ছিল। এবং সেক্ষেত্রে এখন এই জিনিসটা যদি আপনি একটু হিসাব করেন, তাহলে আপনি বুঝবেন যে আপনারা তো খেয়াল করছেন যে আমার খুবই মানে প্রিয় সাংবাদিক মাসুদ কামাল, উনি কিন্তু কামাল আহমেদের এই সংবাদ কমিশনের প্রধান হওয়া নিয়ে যথেষ্ট আপত্তি করছে এবং ভয়াবহ আপত্তি করছে। তার কথা ছিল, ভাই আপনি থাকেন লন্ডনে, মানে কামাল আহমেদ সাহেব উনি হচ্ছে লন্ডনে সম্ভবত বসবাস করেন, আমি জানি না, শুনছি তো। উনি আপনি লন্ডনের থেকে এসে আপনি দেশের সাংবাদিকতা কি ঠিক করবেন, এই ধরনের প্রশ্নগুলো করছে। ফলে এই প্রশ্নগুলো মানে এটা কিন্তু অবাস্তব কোনো প্রশ্ন না, এই প্রশ্নের উত্তর মানে কামাল আহমেদ সাহেবকে তার এই রিপোর্টের মধ্যে দিয়েই দিতে হইতো। ফলে এই যে গ্যাপগুলো আছে আসলে এই রিপোর্টে, সেটা কিন্তু আসলে আমাদের আলাপের মধ্যে রাখা দরকার। যাই হোক, গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আমার আলাপ মোটামুটি এইটা। লাস্টলি আমি যেভাবে কনক্লুড করব আলাপটা, সেটা হচ্ছে দুইটা আলাপের মধ্যে দিয়ে। এই যে গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট, তার যে দুর্বলতা বা তার যে সমালোচনা, এই জিনিসটা সব কিছু মিলাই আমরা আসলে যেখানে যাচ্ছি, অর্থাৎ যে ভবিষ্যতের দিকে যাচ্ছি, সেখানে যাই আমাদের আলটিমেট আমাদের কি পাওয়ার আছে। ধরেন এনসিপি, ধরেন বিএনপি, ধরেন জামায়াত, এই যে লোকেরা তারা যে সরকার গঠন করবে, তারা যে সংসদ গঠন করবে, তাদের হাতে এই গণমাধ্যমের কি হবে? এই যে মালিকের প্রসঙ্গ, এই যে কামাল আহমেদ সাহেব যে মানে কথা বললেন, একটা মিডিয়া বসুন্ধরার হাত থেকে এই যে 6টা মিডিয়া, তারা কি একটা মিডিয়া আনতে সক্ষম? বিএনপিকে আনতে সক্ষম? এনসিপিকে আনতে সক্ষম? এই যে এনসিপি বড়লোকের টাকা খাওয়া অলরেডি শুরু করছে, এই যে বিএনপি, তারা তো কি বলবো, আর তারা তো নানাভাবে আছেই বড়লোকের উপরেই, মানে আছে লুটেরা ধনতান্ত্রিক দল। এবং জামাতে ইসলামও তো সুন্দর বসুন্ধরার ইয়াতে যাইয়া মানে দোয়া দরুদ পড়ে। এখন আমার কথা হচ্ছে যে আপনি এই যে প্রসঙ্গটা, ধরেন আমরা অনেক বড় কমিশন বানাইলাম, অনেক সংস্কার করলাম, আপনি আইসে কি করবেন? মানে আপনার হাতে কি আমরা নিরাপদ? আপনি কি বসুন্ধরার হাত থেকে এই 6টাকে একটা আইনা ছোট করতে পারবেন? আপনি কি স্বাধীন মিডিয়া কমিশন বানাইতে পারবেন? স্বাধীন মিডিয়া কমিশনকে আপনি মানে করায়ত্ত করতে চাইবেন না? এই প্রশ্নগুলো আমি বিএনপির কাছেই মূলত করতে চাই, কারণ বিএনপির হাতেই মোটামুটি আমরা বলতে পারি যে মানে ক্ষমতা যাইবে, তাই না? কারণ মানে এক ধরনের এটা পরিষ্কার, এনসিপির ওনারা তো বাইতুল মোকাররমের সামনে সভা করলেও মানে 500 মানুষ 1000 মানুষ হয়। ফলে আমরা যখন জানি যে মানে তিনি যাবেন বা তারা যাবেন ক্ষমতায়, তাদের কাছে এই অ্যাকাউন্টেবিলিটি প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। স্বাধীন মিডিয়া কমিশন গঠন করা জরুরি, প্রেস কাউন্সিল এখন একটা কমপ্লিটলি সরকার বা যে কেউ এসে এটাকে এক্সপ্লয়েট করতে পারে। এখন এটার পরিবর্তে আমরা যখন স্বাধীন মিডিয়া কমিশনের কথা বলতেছি, স্বাধীন মিডিয়া কমিশনও তো আসলে সরকারের করায়ত্তের বাইরে যাইতে হবে। সরকার যে বিজ্ঞাপন দিবে, সরকার বিজ্ঞাপনের প্রসঙ্গে কি আমরা কি নিশ্চিত হইতে পারি যে বিএনপি আইসা যেই মিডিয়া তার বিরুদ্ধে রিপোর্ট লিখবে, সেই মিডিয়ার বিজ্ঞাপন কমাই দিবে না? এটাকে আমরা কনফার্ম হইতে পারি? যেই ছোট মিডিয়াগুলোকে সে দাঁড়াইতে দিবে না, অল্টারনেটিভ মিডিয়াকে সে দাঁড়াইতে দিবে না, এই যে একটা ভয় আমাদের, এটার থেকে কি আমাদের মুক্তি আদৌ আছে? অথবা এই যে বাসস বলেন, বিটিভি বলেন, এইগুলোর মধ্যে যে লেবু আর এই যে গাজর চাষ, এই যে তা হবে না, তাকে আমরা নিশ্চিত? এনসিপির কথা যদি বলেন, এনসিপির যে হাসনাত আবদুল্লাহ, ও তো পারলে ভাঙতে যায় এই যে মিডিয়া, হ্যাঁ, ওনারা তো পারলে ভাঙতে যায় মিডিয়া। সো এখন এই যে আপনি মানে মিডিয়া আপনি লিস্ট করে দিচ্ছেন যে কাকে আপনি রাখবেন,
আপনি লিস্ট করে দিচ্ছেন যে এই সাংবাদিককে বাতিল করতে হবে। এটা হচ্ছে এনসিপি মিডিয়া বিষয়ে তার ধারণা, বিএনপি মিডিয়া বিষয়ে ধারণা এক কার্টুনের এক মহানুভবতা দিয়ে শেষ হয়ে যায় না। গণমাধ্যমের যে ক্রিটিক সেটা আপনি কতটা বরদাস্ত করতে সক্ষম। আজকে মির্জা ফখরুল হক সাহেব বলছেন, দেখলাম যে তারা ক্ষমতায় আসুক বা না আসুক তারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে, কিন্তু এটা কিন্তু অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন। যাই হোক, এটা আমাদের ভবিষ্যৎ যাদের হাতে তারাই মূলত এই যে আমাদের গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট কতটা বাস্তবায়ন হবে সেটা নিশ্চিত করবে। লাস্টলি এই যে যেটা আমি আলাপ শেষ করব যেটা দিয়া, সেটা হচ্ছে যে এই যে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স যেটার সূচকে বাংলাদেশ 165 থেকে 149 নাইমা আসছে, এটার যেই মানদণ্ডগুলো এগুলো কি, এগুলো হচ্ছে যে আপনি এগুলোর ভিতর থেকে আপনি আসলে কিভাবে আপনার র্যাঙ্কিং বেটার করবেন, এইগুলোর ভিতরে আপনি বাংলাদেশের গণমাধ্যমকে আগায় নিতে পারবেন কতটা, সেটা হচ্ছে প্রশ্ন। তারা বেসিক্যালি 5টা মানদণ্ডকে এখানে তাদের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বা সূচক তৈরির ক্ষেত্রে গুরুত্ব দেয় বা নির্ভর করে। সেটা হচ্ছে নাম্বার 1 রাজনৈতিক প্রেক্ষাপট, নাম্বার 2 আইনি কাঠামো, নাম্বার 3 সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট, নাম্বার 4 অর্থনৈতিক প্রেক্ষাপট, নাম্বার 5 নিরাপত্তা। এখন রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রে যদি বলেন, এই যে ডিজিএফআই জায়া যে ইয়াতে বসে থাকতো ওই যে নিউজ রুমে, এই যে বাস্তবতা এখন এটা একদম এটা থেকে বাংলাদেশ উঠে দাঁড়াইছে। এবং এমনও ছিল যে হাসিনার ছবি আপনি কখনো পত্রিকার দ্বিতীয় অংশে ছাপতে পারবেন না, কিন্তু ইউনূসের ছবি কিন্তু আজকে আমরা পত্রিকার তলাতেও ছাপতে দেখি, তাই না? ফলে এটার থেকে বেটার করছে। কিন্তু তারেক রহমান সাহেব যখন ক্ষমতা নেবেন তখন বিএনপি যখন ক্ষমতা নেবেন তখন আসলে এটার কি হবে? ফলে এই যে রাজনৈতিক হস্তক্ষেপ, এইটা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ওরা খুব গুরুত্ব দেয়। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, রাষ্ট্রীয়ভাবে বিজ্ঞাপন, যেটা আমি অলরেডি আলোচনা করলাম। আইনি কাঠামোতে এটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গণমাধ্যম সংস্কার কমিশন 39 অনুচ্ছেদের সীমাবদ্ধতা আছে বলছে, তারা কিন্তু এটা বাতিল করতে বলে নাই, বা বাতিল না তারা নতুন আইন করতে বলে নাই। ফলে গণমাধ্যমের জন্য নতুন আইন করতে অসুবিধা কি? ফলে আইনিভাবে তখন কিন্তু আপনার রেটিংটা অনেক বাইরে যাবে। হ্যাঁ, আপনি যদি একটা সাংবাদিকদেরকে একটা নির্দিষ্ট আইন করেন, সুরক্ষা আইন যেমন একটা করতেছেন, আপনি যদি আরও আইন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই আইনি কাঠামোটা বাইরে যায়, ফলে আপনার এই রেটিংটা বাড়তে থাকবে। অথবা আপনি জানেন কিনা বাংলাদেশের এই যে 89% ইলেকট্রনিক মিডিয়া 15টা পরিবারের নিয়ন্ত্রণে। এই যে অর্থনৈতিক বাস্তবতা, এটাও ওদের মানদণ্ড। ফলে আপনি এই যে 15টা পরিবারের হাতে পুরো মিডিয়াটাকে যে আপনি কবজা করে ফেলছেন, এটা থেকে আপনি বের হবেন কেমনে? এটার থেকে যদি আপনি ডিসমেন্টাল করতে না পারেন তাহলে তো আপনি ওই যে 149 না 140-এ যাবেন আর কি। তো এতে তো র্যাঙ্কিং কোনো কথা না, কিন্তু আপনার গণমাধ্যমের স্বাধীনতা অ্যাকচুয়ালি সেটা ফ্রিডমটা অ্যাকচুয়ালি নিশ্চিত হবে না। তো তারপরে আছে যে আপনার সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট, সোশিও কালচারাল যেই বাস্তবতা, সেখানে আপনি যদি এই যে কয়দিন আগে এই যে গরু জবাই করতে চলে গেল এই যে প্রথম আলোর সামনে, অথবা আপনার দেশে যে মাইনরিটি আছে, হিন্দু আছে, আপনি তাদের কভারেজের ব্যাপারে আপনি কি আপনি ধরেন আজকে আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো ধরেন হিন্দুদের ব্যাপারে, হিন্দুদের মাইনরিটি তাদের রাইটগুলো কি দরকার, বা অন্যান্য যে মাইনরিটি আছে তাদের রাইটগুলো কি দরকার, এক্ষেত্রে কি এক ধরনের সফট সেন্সরশিপ করে না? আমি তো মনে করি করে। তাদের নিউজ আপনি যদি বড়ভাবে সামনে আনেন না কেন, বাংলাদেশের মাইনরিটির রাইট বিশেষভাবে তাদের দরকার, এই আলাপগুলো সামনে আনেন না কেন? আনেন না কারণ হচ্ছে আপনি জানেন ঠিকই, কিন্তু আনতে পারেন না কারণ হচ্ছে যে সেক্ষেত্রে আপনার যে মেজরিটি আপনার এগেনস্টে দাঁড়াবে। ফলে এই সেন্সরশিপ আপনার এই যে সামাজিক সাংস্কৃতিকভাবে আপনাকে পিছায় দিচ্ছে। এবং লাস্টলি নিরাপত্তার প্রসঙ্গ, এটাও তাদের গুরুত্বপূর্ণ মানদণ্ড সাংবাদিকদেরকে। এবং আপনি জানেন কি না এই বছরেও 23-24টা সাংবাদিকদের উপর সহিংস ঘটনা ঘটছে। ফলে এগুলো আপনার ঠেকাইতে হবে। ফ্যাক্ট চেকিং যেই সংস্থাগুলো আছে সেগুলোকে আরও গইরা তুলতে হবে, তারা এই টোটাল বাস্তবতাটাকে নিরাপদ করবে। ফলে এই যে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স তাদের যে মানদণ্ডগুলো আছে সেগুলোর ভিতরে আমাদের আরও প্রবেশ করতে হবে এবং সেগুলো আমাদের আমলে নিতে হবে। এবং সেটার সঙ্গে এই গণমাধ্যম সংস্কার কমিশনের যে রিপোর্ট এবং আলটিমেট যে সংস্কার, এই সব কিছুকে একীভূত করতে হবে। এক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সাহেব, উনার আসলে এই জায়গায় মৌলিক ভূমিকা পালন করার আছে। আমার মনে হয় না যে উনি বিষয়টা খুব অ্যাক্টিভ। কী কারণে মনে হয় না সেটা আপনারা জানেন, কারণ এই বিষয়ে ওনারা কিছু বলতে দেখি না, কিন্তু এটা ওনার দায়িত্ব। এবং এই যে রিপোর্টটা 1 মাস আগে গেল, এই যে 1 মাস আগে জিনিসটা প্রধান উপদেষ্টার হাতে গেল, এখন পর্যন্ত এটার কোনো এটা নিয়ে কোনো আলাপ আলোচনা নাই কেন?
ফলে এটাই মানে আমাদের প্রমাণ করে যে আমরা বিষয়টা নিয়ে ভাবিত না। যাই হোক, আমি মানে সম্ভবত একটু আলাপটা বড় হয়ে গেল। ধন্যবাদ। আমি আবার কোনো পরবর্তীতে কোনো আলাপের জন্য আমাদের সঙ্গে থাকেন। ধন্যবাদ।